দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা দীর্ঘদিন ধরে মানসিক রোগী। টিউশনি করে কোনো রকম সংসার চালাচ্ছেন মা। তবুও লেখাপড়া থেকে এক চুল পিছু হটেনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবাইল হাজিপাড়া গ্রামের সামিয়া খাতুন ও সাদিয়া খাতুন নামের যমজ দুই বোন। চরম প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা এই দুই বোন এবারের এসএসসি পরীক্ষায় পেয়েছেন গোল্ডেন এ+। শুধু তাই নয়, অর্থের অভাবে সামিয়া সাদিয়া নিজেরা কখনো প্রাইভেট পড়তে না পারলেও তারা কিন্তু তাদের লেখাপড়ার সমস্ত খরচ জুগিয়েছেন নিজেরাই টিউশনি করে। দুই বোনের এমন সাফল্যে দারুণ খুশি পরিবার, এলাকাবাসী সহ স্কুলের শিক্ষকরা। সামিয়া সাদিয়াকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ তাদের। কুষ্টিয়ার মিরপুরের উপজেলার ধুবাইল ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মোহাম্মদ আশরাফুল ইসলামের যমজ দুই মেয়ে সামিয়া খাতুন ও সাদিয়া খাতুন। বাবা আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই থাকেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম আশরাফুল অসুস্থ থাকায় 3 মেয়েকে নিয়ে চরম বিপাকে পড়েন মা আসমা খাতুন। স্বামী আশরাফুলের চিকিৎসার খরচ সহ মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে নিজেই সংসারের হাল ধরেন তিনি। এইচএসসি পাশ থাকায় বাড়ির আশেপাশে ছেলে মেয়েদের প্রাইভেট পড়িয়ে এবং পৈতৃক সূত্রে পাওয়া আশরাফুলের যৎসামান্য মাঠের জমি লিজ দিয়ে কোনো রকম সংসারটা চালিয়ে নিচ্ছেন তিনি। সংসারে চরম অভাব অনটন থাকলেও লেখাপড়া থেকে এক চুল পিছু হটেনি সামিয়া খাতুন ও সাদিয়া খাতুন। সকল প্রতিকূলতা উপেক্ষা করে নিজেদের অদম্য ইচ্ছে শক্তিতে এবারের এসএসসি পরীক্ষায় মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ+ পেয়েছেন দুজনেই। অর্থের অভাবে সামিয়া সাদিয়া কখনো প্রাইভেট মাস্টারের কাছে নিজেরা পড়তে না পারলেও তারা কিন্তু তাদের লেখাপড়ার সমস্ত খরচ জুগিয়েছেন বাড়িতে বাচ্চাদের প্রাইভেট পড়ানোর মাধ্যমে। নিজেদের সাফল্যে উচ্ছ্বসিত সামিয়া ও সাদিয়া উচ্চশিক্ষার জন্য সরকার সহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তারা। অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, কোনোদিন স্কুলে খেয়ে গেছি, না খেয়ে গেছি, এবং আমার আম্মু অনেক পরিশ্রম করেছে। আমি টিউশনি করতাম দিনে এবং 4-5 ঘন্টা পড়াশোনা করেছি। সহপাঠীরা অনেক ভালো ভালো জায়গায় প্রাইভেট পড়তো, কিন্তু আমার সেই পড়ার সুযোগ হয়নি। আমার অনেক খারাপ লাগতো দেখে যে সবাই এত ভালো জায়গায় প্রাইভেট পড়তে পারে, কিন্তু আমি কেন পারি না। আমি হয়তো ভালো জায়গায় প্রাইভেট পড়তে পারলে আরও ভালো কিছু করতে পারতাম, কিন্তু যা পেয়েছি আলহামদুলিল্লাহ। বড় হয়ে মেডিকেলে চান্স পাওয়ার ইচ্ছা আছে। মেডিকেলে আমি পড়ে একজন ভালো ডাক্তার হতে চাই, সবাইকে সেবা দিতে চাই। আমার ইচ্ছা হচ্ছে আর্টস নিয়ে পড়া, আর্টস নিয়ে পড়ে বিসিএস দেওয়া। আমরা যতদিন ধরে পৃথিবীতে আসছি ততদিন ধরেই বাবা অসুস্থ, তো বাবার পক্ষে সম্ভব হয়নি আমাদের খরচ চালানো। আমার আম্মু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, তার জন্যই আমরা এত দূর আসতে পেরেছি। আমরা চাই যে আরও দূর যেতে চাই। আমরা 3 বোন, আমার বড় বোন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো আমরা তাকে দেখে অনুপ্রাণিত হয়েছি তার মতো ভালো রেজাল্ট করব। আমাদের অভাব অনটন আমাদের আটকাতে পারিনি, তাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। অনেক সময় আমাদের চাহিদা পূরণ করতে পারিনি, খাতা কলম পাইনি, অনেক সমস্যা হয়েছে, ভালো শিক্ষক পাইনি, টিচার পাইনি, নতুন গাইডও কোনোদিন পাইনি। আমরা চাই ভবিষ্যতে আমরা যাতে উত্তীর্ণ আরও ভালো কিছু করতে পারি, তার জন্য যাতে সবাই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় আর সরকার যাতে আমাদের সাহায্য করে। চরম প্রতিকূলতার মধ্যেও নিজেদের প্রচেষ্টায় মেয়েদের এমন সাফল্যে দারুণ খুশি মা আসমা খাতুন। আমি তো আমার মেয়েদের রেজাল্টে আমি আসলে খুবই খুশি। আসলে আমার তো জীবনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আসলে আমি তো কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি। যখন আমার স্বপ্ন শেষ তখন আমি ভাবিছি যে আমার 3টা মেয়ে আমার সব, আমার 3টা মেয়েকে আমি মানুষের মতো মানুষ করব, ভালো উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। যাই হোক, আল্লাহ আমার উপরে সহায় আছে, হয়তো এই জন্যই পারিছি আগাতে। নিজের স্বপ্ন যখন শেষ হয়ে গেছে তখন আমি মেয়েদের নিয়ে স্বপ্ন দেখি। এমনও হয়েছে যে আমি ভাবছি আজকে বাজারে যাব, ভালো একটু বাজার করব। এমন সময় আমার মেয়েরা বলেছে আম্মু খাতা নাই, কলম নাই। তখন আমি বাজার করা বাদ দিয়ে ওদের জন্য খাতা কলম নিয়ে আসি,
নিয়ে এসে পড়াইছি। আমি শুধু বলি যে তোমরা মানুষের মতো মানুষ হয়, একদিন এমন ভালো তোমার সময় আসবে, তোমার ফ্রিজ ভর্তি খাবার থাকবে, তোমরা খাবা। টিউশনি করে আমি ওদেরকে মানুষ করেছি। ক্লাস 5 পর্যন্ত আমি নিজেই পড়াইছি। তো যখনই 6-এ দিছি তখন আমি আর পড়াতে পারিনি। তখন হচ্ছে গা স্যারদের রিকোয়েস্ট করেছে যে স্যার আমার ওর মেয়ের আব্বু অসুস্থ, আমি একজনের বেতন দেব, আপনি একজনের বেতন দিয়ে আমার 2 মেয়ে পড়ায় দেবেন। সত্যি আমাকে সাহায্য করেছে। আর এভাবে আমি ওদের আগাইছি। যাই হোক, আল্লাহ সহায় ছিল বলে আমি এত দূর আগাতে পারেছি। আর আমি চাই বিত্তবান সরকার সবাই যেন আমার মেয়েদেরকে সাহায্য করার, ওদের মনের আশা যেন পূরণ হয়। আমি এটাই আমার সবার কাছে আমার আবেদন। যমজ 2 বোনের এমন সাফল্যে উদ্ভাসিত এলাকাবাসীরা। মিষ্টি নিয়ে সামিয়া সাদিয়াকে খাওয়াতে তাদের বাড়িতে ভিড় করেছেন। খুব কষ্ট করি, তারা মনে করেন এত দূর উঠেছে, তারা গোল্ডেন A+ পাইছে বলে আমরা খুবই খুশি বা গর্বিত। আরও চাই যাতে তারা ভালোভাবে লেখাপড়া শিখতে পারে বা সেই কামনায় করি। যদি কোনো বিত্তবান ব্যক্তি বা সরকারের কোনো সহযোগিতা এরা পায়, তাহলে ইন ফিউচারে ওরা আরও খুব ভালো রেজাল্ট এবং করতে পারবে এবং দেশেরও অনেক মুখ উজ্জ্বল করতে পারবে। তারা যে ভালো রেজাল্ট করেছে আমাদের গ্রাম হিসাবে আমরা গর্বিত। এত ভালো রেজাল্ট করেছে, এতে আমরা অনেক খুশি। সরকারের সহযোগিতা পেলে এরা আরো উন্নত করবে, আরো এগিয়ে যেতে পারবে। সামি সাদি অনেক ভালো স্টুডেন্ট, অনেক খুশি যে ওরা ভালো রেজাল্ট করেছে, A+ গোল্ডেন পাইছে তারা 2 বোনে। ভবিষ্যতেও তারা পায় সেই সব শুভকামনা করি। সামিয়া সাদিয়ার এমন কৃতিত্বে দারুণ খুশি তাদের কাছে প্রাইভেট পড়তে আসা ক্ষুদে শিক্ষার্থীরা। বড় হয়ে লেখাপড়া করে সামিয়া সাদিয়ার মতোই হতে চান তারা। খুব সুন্দর করে আমাদের পড়ায় সামি আপু, সাদিয়া আপু। সামি সাদিয়া আপু ভালো রেজাল্ট করেছে, আমরা সামি সাদিয়া আপুর মতো রেজাল্ট করতে চাই। সামি সাদিয়া আপুরা আমাদের খুব ভালো বোঝায়। সামি সাদিয়া আপুরা হচ্ছে গোল্ডেন A+ পাইছে, আমরা খুব খুশি, আমরা যেন গোল্ডেন A+ পাই। অভাবের সংসারে বেড়ে ওঠা যমজ বোন সামিয়া সাদিয়ার এমন সাফল্যে অভিভূত তাদের স্কুলের শিক্ষকরাও। তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তারা। তারা যমজ 2 বোন যে একসাথে ভালো রেজাল্ট করেছে, এটা যেমন স্কুলের জন্য গর্ব, এটা তার পরিবারের জন্যও গর্ব। আমি তাদের জন্য শুভকামনা করছি আমার স্কুলের পক্ষ থেকে। আমি এবং আমার সকল শিক্ষক তারা যেন আরও বড় হয়, ভালো জায়গায় যেতে পারে, প্রতিষ্ঠিত হতে পারে সমাজে। সামিয়া সাদিয়াকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। তারা যেন ভবিষ্যতে আরও ভালো করতে পারে, তাদের শিক্ষাটা যেন সুন্দরভাবে এগিয়ে যায় এবং ভবিষ্যতে তারা যেন সুনাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, এজন্য তাদের আর্থিক সহায়তা সহ অন্যান্য শিক্ষা উপকরণ সহায়তা দিয়ে উপজেলা প্রশাসন অবশ্যই তাদের পাশে থাকবে। কারণ আমরা বিশ্বাস করি যে আজকের যারা প্রজন্ম আছে তারাই কিন্তু আমাদের সেই 2041 সালের যে উন্নত বাংলাদেশ, সেই বাংলাদেশ কিন্তু এরাই বিনির্মাণ করবে। তো আমরা সেই উদ্দেশ্য সামনে রেখেই আমরা চাই যে আমাদের আজকের যারা শিক্ষার্থী তারা সেই যে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠুক। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সুশিক্ষিতরাই পারে এমন একটি সুন্দর সমাজ গড়তে। তাই চরম প্রতিকূলতার মধ্যেও দুর্বার গতিতে এগিয়ে চলা সামিয়া সাদিয়ার মেধা বিকাশে সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফুটবল বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের 2 সমর্থক তাদের বাড়ি রাঙিয়েছেন 2 দেশের পতাকার আদলে। পতাকার পাশাপাশি সেখানে আঁকা হয়েছে 2 দেশের ফুটবল তারকাদের ছবিও। ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে বাড়ি দুটি। দূর দূরান্ত থেকে অনেকেই বাড়ি দুটি দেখতে আসছেন। আসন্ন বিশ্বকাপ খেলা নিয়ে স্থানীয়দের উচ্ছ্বাসে সীমা নেই। ফুটবল মানেই উন্মাদনা, উত্তেজনা। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে আমাদের দেশে বিভিন্ন ফুটবল দলের সমর্থকরা মেতে ওঠে ভালোবাসার উচ্ছ্বাসে। কম বেশি প্রায় সবাই সমর্থিত দেশের ফুটবল দলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশে ঘটিয়ে থাকেন নানা কাণ্ড। তেমনি ব্যতিক্রমভাবে সমর্থন জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করে সাড়া ফেলে দিয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলার প্রত্যন্ত চরদাদনা গ্রামের তরুণ 2 ফুটবল ভক্ত।
এই গ্রামের সৌদি প্রবাসী শামীম হাসান আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশে নিজের বাড়িকে রাঙিয়ে তুলেছেন সেদেশের পতাকার আদলে। ঢেউটিনে গড়া পুরো বাড়িতে শোভা পাচ্ছে আকাশী ও সাদা রং। আর্জেন্টিনা নামের পাশাপাশি আঁকা হয়েছে ফুটবল জাদুকর কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ও লিওনেল মেসির প্রতিকৃতি। আসলে আর্জেন্টিনা দলের ভালোবাসা আমি কীভাবে প্রকাশ করবো আমি ভেবে পারছিলাম না। হঠাৎ করে একটা বাড়ি বানাইলাম, সেই বাড়িতে আমি আর্জেন্টিনার পতাকার রঙে রং করে আমার ভালোবাসা প্রকাশ করেছি। আর আমি যদি কোনো সময় আর্জেন্টিনার খেলা দেখতে পারি সরাসরি, নিজের অনেক ধন্য মনে করব। শামীম হাসানের আর্জেন্টিনা বাড়ি দেখে আরেক প্রতিবেশী ব্রাজিল ভক্ত মিনহাজ ইসলাম মুন্না তার বাড়ি রাঙিয়ে তুলেছেন সবুজ হলুদের মিশেলে। ভবনের দালানে নেইমার ছাড়াও ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে, রোনালদিনহো ও পুরো টিমের সদস্যদের প্রতিকৃতি আঁকা হয়েছে নিপুণ হাতে। ব্রাজিলের খেলা আমার অনেক ভালো লাগে এবং ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারকে আমার ভালো লাগে। তাদের প্রতি যে আমার ভালোবাসা, সেই ভালোবাসাটা প্রকাশ করার জন্যই আমি আমার বাড়িটি রাঙিয়েছি। আমার এই বাড়িটি করার পর থেকে অনেক দূর দূরান্ত থেকে লোকেরা দেখতে আসে, এতে তারা অনেক আনন্দিত হয়, আমার অনেক ভালো লাগে তা দেখে। বাড়ি দুটিতে টানানো হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জাতীয় পতাকা। তবে নিজ দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের জাতীয় পতাকাও টানিয়েছেন দুই ফুটবল ভক্ত। আর বাড়ি দুটির ডিজাইন ও রং করার কাজটি বিনা পারিশ্রমিকে করে দিয়েছেন ফুটবল ভক্ত ইসলামপুর আইডিয়াল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ছাত্র স্বপন মিয়া। তার আঁকা বাড়ি দুটি ফুটবল ভক্তদের মাঝে সাড়া ফেলায় খুশি তিনি। ছোট থেকেই ছবি আঁকতে ভালোবাসি, তাই যখন শামীম হাসান আমাকে মেসি ও ম্যারাডোনার ছবি আঁকতে বলেন, আমি তাই বিনা পারিশ্রমিকে আর্ট করে দেই। এই দুটি বাড়ি কাজ করতে পেরে আমি নিজেকে অনেক আনন্দিত। খুব অল্প সময়ে সাড়া পড়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে বাড়ি দুটি দেখতে আসছেন ফুটবল প্রেমীরা। ইতিমধ্যেই বাড়ি দুটি পরিচিতি পেয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের মেসি ও নেইমারের বাড়ি হিসেবে। ছোট থাকতেও খেলাধুলা করছি বা দেখছি, টিভির মধ্যেও দেখি। আর্জেন্টিনার খেলা দেখে অনেক ভালোবাসে আমার ছেলে বিদেশ তনে প্রশংসা করে এই রাঙ্গাইছে, কিন্তু আর্জেন্টিনারই দেখে ভালোবাসে এই বাড়ি রাঙ্গাইছে। আমরা আনন্দ পাইতেছি, তারাও আনন্দ পাইতেছে, আসতেছে, ছবি উঠতেছে, অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। আসলে আগে কেউ জানতো না যে চরদাদা নামে জামালপুর জেলায় একটা গ্রাম আছে। আমি আর্জেন্টিনার একজন সমর্থক। আমি আর্জেন্টিনার খেলা দেখি এবং আর্জেন্টিনার খেলা খুবই পছন্দ করি। আমরা আনন্দিত হই, তারাও আনন্দিত হয়ে যায়। এখানে আমরা এবার আশা করি যে এবার আমরা দুই বাড়ি মিলে একসাথে এবার বিশ্বকাপ দেখব। দুই দলের সমর্থক সহ স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ জন্ম নিয়েছে বিশ্বকাপ ফুটবলের শিরোপা জেতার লড়াই নিয়ে। তবে মাঠের চিত্র যাই হোক, সব দলের সমর্থকরা একসাথে বিশ্বকাপ খেলা উপভোগ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরা দুই দলের সাপোর্ট করলেও আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আমরা একসঙ্গে খেলি, একসঙ্গে খেলা নিয়ে আলোচনা করি। তো আমি ব্রাজিলের সমর্থক হয়ে এই দুইটা বাড়ি দেখতে এসেছি। এই বাড়িটি দেখে আমি খুবই আনন্দিত। আমাদের এই দুই বাড়ি দেখতে অনেক দূর থেকে অনেক মানুষ আসে। ক্রীড়া সংগঠক জানান, ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবল প্রেমী মানুষের উন্মাদনা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। আশা করি এই ভালোবাসা নিয়েই দেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে। এটা শুধু ভালোবাসার প্রতীকী না, এটা আসলে তাদের ভিতরের বহিঃপ্রকাশ। এবং আমাদের দেশের সর্বময় যে জনগণ আছে তারা ফুটবল প্রেমী। আমরা আশা করি যে এই সমর্থক গোষ্ঠীর যে ভালোবাসা, আমাদের যে দেশের মানুষের ফুটবলের প্রতি ভালোবাসা, এটা দিন দিন বাড়বে এবং সেই আদলে আমাদের সামনের ফুটবল এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস।
দেশে ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাংলাদেশও একদিন জায়গা করে নেবে বিশ্বমঞ্চে, এমনটাই প্রত্যাশা ফুটবল অনুরাগীদের। মাছ ধরা রয়েছে নানা পদ্ধতি। মৎস্যজীবীরা যেমন মাছ ধরতে ব্যবহার করেন নানা ধরনের জাল, তেমনি মাছ ধরা যাদের নেশা ও শখ তাদের প্রায় সবাই ব্যবহার করেন বড়শি। বর্ষা মৌসুম শেষ হওয়ার পর শীতের আগমনের সাথে সাথে নাটোরের হালতি বিলে বড়শি নিয়ে মাছ শিকারের অঘোষিত উৎসব শুরু হয়। অধিকাংশ মানুষ শখের বশে মাছ ধরতে আসলেও কেউ কেউ বড়শি হাতে ছুটে আসেন জীবিকার প্রয়োজনেও। ৭২ বছর বয়সী বৃদ্ধা অমেজান বড়শি হাতে হালতি বিলে ছুটে এসেছেন কিছু মাছ ধরার জন্য। এখান থেকে ধরা মাছ দিয়ে এক সন্ধ্যা মাছ ভাত খেতে চান তিনি। তবে সবার অবস্থা এক না। শীতের শুরুতে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিস্তীর্ণ হালতি বিলের পানি যখন কমতে শুরু করে তখন ধুম পড়ে বড়শি দিয়ে মাছ ধরা। পুঁটি, রুইয়ের পোনা টোনা আছে, ধরেন যে সরপুঁটি, বিভিন্ন মাছ ধরা যায়। যে সারাদিন পরে আমি 1.5 কেজি 2 কেজি মাছও পাই। মাছটা আমার কিনে খেতে হয় না। এই হালতি খোলা বেড়ে বিলে যতদিন পানি থাকে আমরা 1-1.5 মাস এভাবে আসি থাকি মাছ মারি। বিলাঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা পরিবেশ কর্মীরা মনে করেন নাটোরের হালতি বিল, চলন বিল সহ ছোট বড় বিলগুলোতে মাছ ধরার যে উৎসব একসময় ছিল তা অনেকটা হারিয়ে গেছে। মূলত চাষাবাদে অত্যাধিক রাসায়নিক প্রয়োগ এবং অমৎস্যজীবীদের হাতে জলাভূমির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় বিলের ছোট মাছ কমে যাচ্ছে। চলন বিল এবং হালতি বিল এটা মাছের একটা অভয় আশ্রম। এই অভয় আশ্রমে কিন্তু এই সময় যারা মৎস্যজীবী আছে বা এলাকার লোকজন আছে তারা কিন্তু মাছের একটা মাছ শিকারে ধুম করে যায়, কিন্তু এখন আর সেই মাছ নেই। কারণ চলন বিল এবং হালতি বিলে কিন্তু ঐতিহ্য হারিয়ে ফেলছে মাছের। এর কারণ হচ্ছে একদিকে জীবন কৃষি জমিতে অতিরিক্ত যত্রতত্রভাবে কীটনাশক ব্যবহারের ফলে মাছ কমে যাচ্ছে, অন্যদিকে কিন্তু আমাদের সরকারি যে জলাশয়গুলো আছে এগুলো কিন্তু অমৎস্যজীবী বা প্রভাবশালীরা দখল করে সেই মাছগুলো তারা বিভিন্নভাবে ছেঁচে একবারে নিংড়ে মাছ মেরে ফেলছে। এই কারণে কিন্তু মাছ তার যে মাছ যেখান থেকে জন্ম বা মাছের যে সৃষ্টিটা থাকবে, অভয় আশ্রমগুলো থাকবে, সেগুলো কিন্তু আর নাই। এই কারণে আগের মতন কিন্তু আমরা যে মৎস্য ভাণ্ডার খেত চলন বিল বলতাম বা অভয় আশ্রম খেত যে হালতি বিল বলতাম সেটা কিন্তু নাই, সেটা হারিয়ে গেছে। প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এই হালতি বিল এবং চলন বিলে যে অভয় আশ্রমগুলো আছে, আমাদের আত্রাই নদীতে যে অভয় আশ্রমগুলো আছে, এগুলো যদি ঠিকমতো এরা প্রশাসনের উদ্যোগ নিয়ে পরিকল্পিতভাবে নিরাপদ করতে পারে তাহলে এই মাছগুলা বর্ষা মৌসুমে যে আষাঢ় শ্রাবণ মাসে যে ডিম সারে এই শীত মৌসুমে এই মাছগুলা বড় হতো এবং পুনরায় বড়শি দিয়া মাছ মারার উৎসবটা আমরা ফিরে পেতাম। শুধু মানুষ নয়, পানি কমতে শুরু করলে মাছ শিকারে বিল জুড়ে আগমন ঘটে বক সহ নানা ধরনের পাখির। আর নাটোরের বিলাঞ্চলের হারাতে বসা এসব ঐতিহ্য ও জীবিকার মাধ্যম টিকিয়ে রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি এ অঞ্চলের মানুষের। সালসা ড্যান্স ল্যাটিন এক ধরনের নাচ, আলাদা বৈশিষ্ট্যের জন্য যা সারা বিশ্বে এক নামে জনপ্রিয়। সেই সালসা নাচেরই সবচেয়ে বড় আয়োজন হয়ে গেল সম্প্রতি ভেনেজুয়েলায়। এখানে অংশ নিয়েছেন নামকরা অনেক সালসা শিল্পী, দেখিয়েছেন তাদের শৈল্পিক উপস্থাপনা, মুগ্ধ করেছেন অগণিত দর্শকদের। 2000-এর মতো সালসা নৃত্যশিল্পীর অংশগ্রহণে এই আয়োজন ছিল মনোমুগ্ধকর। বিশ্ববিখ্যাত নাচের মধ্যে একটি সালসা নাচ। এবার বিশ্বের সবচেয়ে বড় সালসা নৃত্যের আয়োজন করল ভেনেজুয়েলা। রোববার এই আয়োজনের মাধ্যমে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার চেষ্টা চালান তারা।
আমি বলে বোঝাতে পারবো না এখানে আসতে পেরে আমি কতটা আনন্দিত। আমি ধন্যবাদ জানাতে চাই এই ভিন্ন রকম আয়োজনের জন্য। 2000-এরও বেশি লোক অংশগ্রহণ করেন এই রুডা ডে ক্যাসিন নামের আয়োজনে। 106টি ড্যান্স একাডেমি থেকে আসা অংশগ্রহণকারীদের দিয়ে জমে উঠেছিল সালসা নাচের এই আয়োজনটি। এই আয়োজনের মাধ্যমে ভেনেজুয়েলা বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের ঐতিহ্য হারিয়ে যেতে দেয়নি। এই আয়োজনের মাধ্যমে 2019 সালের রেকর্ড ভাঙতে চেয়েছিলেন আয়োজকরা। 2 জন বিচারক ছিলেন এই রুডা ডে ক্যাসিনো আয়োজনে। প্রিন্সেস ডায়ানা বেঁচে না থাকলেও তাকে অনুসরণ করেন এমন অনেক মানুষ এখনও খুঁজে পাওয়া যাবে। উনি কি পরতেন, কিভাবে চলতেন, তার পোশাক, চুল, হাসির ভঙ্গিমা এখনও আলোচনার বিষয়। সম্প্রতি প্রিন্সেস ডায়ানার একটি পোশাকের রিমেক করা হলো। কেমন ছিল এই ড্রেসটি, চলুন দেখে আসি। গাঢ় গোলাপি রঙের এই জামাটি লেডি ডায়না স্পেন্সারের জন্য বানানো হয়েছিল 1981 সালে। বাকিংহাম প্যালেসের একটি পার্টিতে পরার জন্য ডিজাইনার এলিজাবেথ ইমানুয়েল ডিজাইন করে বডি হাগিং রাফলড নেক লাইনের এই ড্রেসটি। woman who knew she looked fantastic and stunning that evening. ডায়ানা এই পার্টিতে পরার জন্য নজর কাড়া এক ড্রেস চেয়েছিলেন, কেননা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন বাকিংহাম প্যালেসের ওই পার্টিতে। Auctions. 40 বছর আগের মনোমুগ্ধকর এই ড্রেসটি আবারও তৈরি করছেন ডিজাইনার এলিজাবেথ ইমানুয়েল। তিনি এই ড্রেসটি পুনরায় বানান করোনা ভাইরাসের লকডাউনের সময়। ডায়নার অন্যরকম এই দিকটি জনগণের কাছে তুলে ধরতে চায় এলিজাবেথ ইমানুয়েল। এটি ছাড়াও ডায়নার বিয়ের ড্রেসটি পুনরায় তৈরি করতে চান এলিজাবেথ। চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। প্রতি সপ্তাহে দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা 6টা 45 মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।